কিরেটেরা খবর কি? চাচা আইছেন? বসেন, আপনার জন্যই তো অপেক্ষা করতেছি। কিরেটেরা বাচ্চুকু ওরে কি তোরা আবার মারধর করছিস নাকি? না চাচা, আপনি নিষেধ করছেন দেখা ওর গায়ে হাত তুলি নাই। গোল্লা শুধু দুইটা চর দিছে। পাশের রুমে ওরে হাত পাও বান্ধা ফালাই রাখছি। রাস্তায় মনসুর চাচা আসতেছে। মনসুর চাচা আসলেই দুইজনের কাছ থেকে শুইনা আপনি বিচারটা কইরা দিবেন চাচা। এই বাচ্চুর কিন্তু অনেকবার বাইরে গেছে চাচা। অচিরেই ওরে থামাইতে হইব। ওই তো লোকজনের সাথে কসাইয়ের মতো আচরণ করে। তুই ঠিকই বলছস টেরা। ওরে সার দিতে দিতে ওই মাথায় উইটা পড়ছে। এখন আর ভয় পাইতেছে না। ওরে যে কয়েকদিন আগে ধরে নিয়ে আইসা করা ওয়ার্নিং দিয়ে দিলাম, ওই কোন সাহসে আমাদের কথা না শুই না আবার সেই সুদের ব্যবসায় নামছে। সুদের ব্যবসা করবি কর, গরিব মানুষের উপর অত্যাচার কেন? ওরে এইবার একটা উচিত শিক্ষা দিয়ে সার মোটেরা। ওরে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। যা দেখতেছি ওই ভালো কথার মানুষ না। ওরে ভালো কথা বললে ওই কথা শুনবে না। ওয়ালাইকুম সালাম। মনসুর আইস? তা মনসুর আলী, বলো তো দেখি আমারে ঘটনা কি ঘটছে। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমারে খুইলা বলবা। শুনলেন চাচা, এ কত বড় জল্লাদ 30,000 টাকা সুদে লাগাইছে। অলরেডি 60,000 টাকা ওরে লাভের উপর দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও বলে টাকা হয়েছে 1 লাখ। শুনছেন, মাথা নষ্ট হয়ে যায় না এর কথা শুনলে? 30,000 টাকা এখন আইসা দাঁড়াইছে 1,90,000 টাকায়। তাও আর টাকা পরিশোধ হয় না। এ কত বড় একটা কসাই, চিন্তা করে দেখেন চাচা একটা বার। ডাকাত তো তাও ডাকাতি করলে একবারে যা পায় সেইটাই নিয়ে যায়, কিন্তু সুদারু বাচ্চু যারে একবার ধরে তার সহায় সম্বল যা আছে আস্তে আস্তে সবই নিতে থাকে। এ চাচা মানুষ না, এ মানুষ রূপী কসাই। এই কসাই রে চাচা এবার চরম শিক্ষা দিতে হইব আমাদের। মাস্টার সাহেব, সহায় সম্বল সব হারানোর পর ওই একটা গরুই আমার সম্বল ছিল। গরুটা কয়েকদিন আগেই ভরছে। প্রায় 2 থেকে 3 লিটার করে প্রতিদিন দুধ হয়। ওই দুধ বেচায় এখন আমি চাল ডাল কিনা খাইতেছি। 2 দিন ধরে গরুটা নিয়ে পড়ছে। অনেক হাতে পায়ে ধরলাম, বাচ্চু আমার কোনো কথাই শুনল না। এখন মাস্টার সাহেব 2 দিন ধরে কোনো বাজার সদাই করতে পারতেছি না। ওই গরুর দুধ বেচায় আমার সংসারটা চলতো। যেভাবে হোক মাস্টার সাহেব, আপনি আমার গরুটা উদ্ধার করে দেন, নইলে পরিবার সহ না খাইয়া মারা যামু। চিন্তা করো না, তোমার গরু উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করতেছি। তোমাগর হচ্ছে সবচাইতে বড় দোষ। বারবার করে বলছি সুদের উপর কোনো রকমের কারো সাথে লেনদেন করবা না। যদি খুব বিপদ হইয়া থাকে তাহলে আমাদের কাছে আসবা, আমরা টাকা পয়সা দিয়া সাহায্য করবো। তা না তোমরা বারে বারে এই সুদারু বাচ্চুর কাছেই যাও। তোমরা ওর কাছ থেকে টাকা নাও দেখেই তো ও এরকম করতে পারে। তোমরা যদি টাকা না নিতে তাহলে কি ও এইভাবে ওর সুদের ব্যবসা রমরমা চালাইতে পারতো? তোমাদের রক্ত চুষাইতো ও আজকে এত বড় টাকা পয়সা আলা হয়েছে। আর ওরে যে তুমি এতগুলো টাকা দিছ সেটা আমাদেরকে জানাও নাই কেন? এখন সহায় সম্বল সব হারানোর পর আমাদের কাছে আইসো, তাই না? আগের থেকে আমাদেরকে জানাইলে কি এতগুলো টাকা ওই নিতে পারতো? ভাবছিলাম বাচ্চুর কাছ থেকে টাকা নিয়া ব্যবসায় লাগাইলে হয়তো বা ব্যবসাটা আবার খাড়া করাইতে পারমু। তখন তো বাচ্চুরে টাকা পয়সা দিতে আর কোনো কিছু গায়ে বাজবো না, সেই সাহস করে নিছিলাম।
কিন্তু আমার তো কপাল খারাপ, ব্যবসাটা তো দাঁড়াইলই না, আরও চালান যেটি আসিল সেইগুলো লস হয়ে গেল। সেই জন্য এই বিপদে পড়ছি আমি। এ গোল্লা, এই বাচ্চু কোথায় আছে? শালা গেম্বি নিয়ে আয়। কে রে বাচ্চু? তরে আমরা বারবার ওয়ার্নিং দেই নাই যে কোনো গরিব মানুষের উপর তুই কোনো রকমের জুলুম চালাইতে পারবি না? আর তোর এই সুদের ব্যবসা ট্যাবসা এইগুলো সব গুছাইয়া এলাকা ছেড়া পলাবি। তুই তখন কি বলছিলি যে আগে আর কখনোই এই ধরনের ব্যবসা করবি না। তারপরেও তুই কোন সাহসে মনসুর মিয়ার গরুটা নিয়ে আইসা পড়ছস? তোর এত বড় সাহস কে দিল? গরু নিয়ে আইসা পড়বো না মানে? টাকা দেওয়ার সময় তো পরে পই পই করে বইলা দিছি যে টাকা সময় মতো দিতে না পারলে তাহলে কিন্তু বাড়িতে যা পামু সেটাই নিয়ে আইসা পড়মু। তারপরে ওরে আমি অনেক কয়বার সুযোগ দিছি। টাকা জমতে জমতে এখন টাকা হয়ে গেছে 1 লাখ। ওর গরু নিয়ে এসে কি আমি কোনো অন্যায় করছি নাকি? অন্যায় তো আপনারা করতেছেন। আমার অবৈধভাবে এই জায়গায় তুলে নিয়ে এসে নির্যাতন করতেছেন। আমার পাওনা টাকা আমি চাইছি, এটা কি আমার অপরাধ নাকি? তেরা ভাই, আপনারা আমি বারবার বললাম এই শালারে আগে একদাবার বানাই নই, তাছাড়া হয় সোজা হইব না। দেখছেন এখন পর্যন্ত আর চটাং চটাং কথা যায় নাই। মাস্টার চাচার সামনেও দাঁড়াইয়া আরো বড় বড় করে কথা বলে। লাগাইলাম আমি কয়েকটা, কিন্তু আর সহ্য করতে পারতেছি না। তরে চুপচাপ দাঁড়াইতে কইল কে? লাগা তুই কয়েকটা। হে গোল্লা থামেক, আর মারিস না। না চাচা, আমারে থামতে বললেন না। ওই সোজা কথার মানুষ না, ওর কোনো বিচার করা লাগবো না চাচা। ওরা আমি পাশের রুমে নিয়ে যায়া আগে কিছুক্ষণ বানাই নিয়ে আসি। ওর আবার কি এর বিচার? ওর কোনো বিচার নাই। ওর বিচার হইল শুধু পাশা বরাবর পোষ মারা। আর তোরে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দিতেছি, যদি নেক্সট টাইম তুই কোনো রকমের সুদের টাকা লেনদেন করস, এই আলাপ যদি আমার কানে আইছে, তাহলে কিন্তু তোর সয় সম্পত্তি যা আছে সব বাজেয়াপ্ত কইরা তোরে ডাইরেক্ট এলাকা ছাড়া করবো। এটাই লাস্ট ওয়ার্নিং। তোর এর আগে অনেকবার জানানো হয়েছে, তুই আমার কথা শুনস নাই। আর গোল্লা শোন, তুই এখন মনসুরের সাথে বাচ্চুর বাড়িতে যাবি, গরুটা মনসুরের হাতে বুঝাই দিবি, আর নগদ 30,000 টাকা বুঝাই দিবি, দিয়া তারপর আসবি। আর যদি বাচ্চু কোনো রকমের গড়বড় করে তাহলে ওরে আবার ধরে নিয়ে আসবি। আর এখনই বাচ্চুর যত অফিস আছে সব অফিস তালা মাইরা দিবি, আর সামনে সাইনবোর্ড নিয়ে দিকে দিবি যে বাচ্চু যদি কোনো রকমের সুদের ব্যবসা আবারও পুনরায় চালু করে তাহলে আমাদের কাছে যদি কেউ খবর দেয়, যদি এই খবর কেউ দিতে পারে তাহলে তাকে 10,000 টাকা পুরস্কার করা হবে। তুই যা, ওদের সাথে এখন যা। আচ্ছা চাচা, ঠিক আছে। এই শালাতে এখনই আমি গরু আর টাকা নিয়ে দিতেছি মনসুর চাচারে, আর ওর অফিসও তালা মেরে দিয়ে আসতেছি। কি ব্যাপার হাবিব নাকি? তোমারে তো এখন দেখাই যায় না, তা কখন আসলা পার্টি অফিসে? রাজনীতি কি ছাইরা দিলা নাকি? কিছুই তো বুঝতেছি না। আগে সারাক্ষণ পার্টি অফিসে লাইগা থাকতা, এখন তো তোমার চেহারাই দেখা যায় না পার্টি অফিসে। আজকে কতদিন পর মনে হয় তোমারে পার্টি অফিসে দেখলাম। ঘটনা কি হাবিব? ঘটনা কি বুঝেন না চাচা? হাবিব ভাই তো এখন মাস্টারের চোদন খাইয়া দৌড়ের উপর আছে। কি থুয়া কি করব, কোনো কিছুই দিয়ে স্কুল পাইতেছে না। শুনলাম মাস্টার নাকি এখন হাবিব বাইরে দ্বারের কাছে গেছতে দেয় না, সব সময় শুধু দূরে দূরে রাখে। এত গলায় গলায় পিরিত ছিল, সেই পিরিত তো সব ভাঙ্গা গেছে চাচা। সেই জন্য হাবিব বাইরে এখন আর আগের মতো ফটফট করতে দেখা যায় না।
এই দেখ তোতা, এই সমস্ত আজে বাজে কথা কোথায় পাইছস তোরা? মাস্টার আমারে দৌড়ের উপর রাখছে মানে? মাস্টার আমারে দৌড়ের উপর রাখবো কেন? উল্টাপাল্টা কথা বাদ দিয়া ভালোভাবে কথা বল। পার্টি অফিসে আইছি ভালো একটা মোড নিয়া, তুই এই সমস্ত উল্টাপাল্টা কথা বইলা ভালো মোডটারে নষ্ট করে দিস না। মাথা গরম হয়ে গেলে কিন্তু বেজাল হইয়া যাইব তোতা। তাই কথাবার্তা ডাইস ঠিক কর। উল্টাপাল্টা কথা কি হইল হাবিব? যা সত্য তাই তো বলছে তোতা। তুমি টেরারে কিডন্যাপ করার পর থেকে মাস্টার কি আর তোমারে এখন দেখতে পারে নাকি? মনে করছো আমরা ভিতরের খবর কোনো কিছুই রাখি না? সব খবরই আমার কাছে আছে হাবিব। তুমি অযথা ফাল পারলে হইব না। আমরা সবই জানি তুমি যে টেরার কিডন্যাপিংয়ের কেসে জড়িত সেটা মাস্টার শামসু সবাই জাইনা গেছে। সেই জন্যই তোমারে আর এখন ওরা ধারে কাছে নেয় না। আগেই বলছিলাম হাবিব, তুমি আমার কথা শোনো নাই। মানুষের পিছে ঘোরা বাদ দিয়া নিজের জায়গা শক্ত করো। এখন তো বুঝতে পারলা যে সময় যখন খারাপ যায় তখন পাশে কেউ থাকে না। আগের থেকে যদি কথাটা বুঝা নিতা তাহলে আজকে আর তোমার এই পরিণতি হইতো না হাবিব। দেখেন শফিক ভাই, মাস্টার আর আমার সম্পর্ক আগের মতোই আছে। এখানে কোনো রকমের ফাটল ধরে নাই। আমি যে টেরার কিডন্যাপিংয়ের কেসে জড়িত না সেটা সামাদের সাক্ষ্যতেই প্রমাণিত হয়েছে। মিশামিশি আপনারা উল্টাপাল্টা কথা বইলা আমাদের সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করেন না। যত নষ্টের মূল আপনারা। আচ্ছা, ওইটা সময় মতোই দেখা যাইবনি। শুনলাম জাহাঙ্গীরের নাকি পৌর কমিটির সভাপতির পদে নমিনেশন জমা দিছ। তা জাহাঙ্গীরের মতো এরকম ফালতু একটা চ্যাংরা কি পৌর কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা রাখে নাকি? তুমি যেই রকম নষ্ট হয়ে গেছ সেই রকম কি তোমার চ্যাংরা প্যাংরা গুলাও নষ্ট বানাইতেছ নাকি? কত ভালো ভালো প্রার্থী পড়ে হয়েছে, তাদেরকে রাইখা তুমি জাহাঙ্গীরের মতো ফালতু চ্যাংরারে পৌর কমিটির সভাপতি বানাইতে চাইতেছ? কে আপনারাও তো ডনের সভাপতির পদে দাঁড়া করাইতেছেন। আপনারা যদি ডনের দাঁড়া করাইতে পারেন তাহলে আমি জাহাঙ্গীরে দাঁড়া করাইতে পারবো কি না কেন? সবারই তো অধিকার আছে পদ চাওয়ার। দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে। ওইটা নিয়ে তো মাথা গামানের কিছু দেখতেছি না আমি। আপনারা ডনের প্রার্থী করছেন আপনাদের গ্রুপ থেকে, আমি আমার গ্রুপ থেকে জাহাঙ্গীরে প্রার্থী করছি। দেখি শেষ পর্যন্ত কে পদে নিযুক্ত হয়। ডন আর জাহাঙ্গীর এক হইল নাকি? ডন হচ্ছে জনপ্রতিনিধি, জনগণ ওরে ভালোবাসে বইলাই ওয়ার্ডের মেম্বার বানাইছে। ডন যে কোনো পদের যোগ্যতা রাখে। আর জাহাঙ্গীর হচ্ছে ফটকাবাজ একটা চ্যাংরা। ওর সাথে তুমি ডনের তুলনা করলে হইব? আমি হচ্ছি বগুড়া জেলার বর্তমান রানিং সেক্রেটারি। জাহাঙ্গীর কিভাবে পৌর কমিটিতে ঢোকে সেটা আমি দেখে সাইরা দিব হাবিব ভাই। ডনরে তো আমি পৌর কমিটিতে রাখমই। জাহাঙ্গীর কিভাবে পৌর কমিটিতে আপনি রাখেন সেটাও আমি দেখবো খুব ভালো করেই। আপনি কি মনে করছেন আপনার মন মতো চ্যাংরা কমিটিতে ঢুকাইলেই সেটা আমি মাইনা নিব নাকি? শোন তোতা, ওই রকম ভাইরাল পোস্টে কিন্তু আমরাও ছিলাম। অতএব পোস্টের গরম দেখাইস না। এই গরম কিন্তু বেশি দিন থাকবো না। জেলা কমিটিও অচিরেই বিলুপ্ত ঘোষণা করা হইব। তখন দেখমনি কি নিয়ে এত ফাল পারিস। শুক্রে শুক্রে 8 দিন ধইরা জেলা সেক্রেটারি হইয়া দেখি খুব বড় বড় কথা সারা শুরু করছস। যতদিন আমি এই কমিটিতে আছি ততদিন আমি পাওয়ার দেখাই যাইমু। পারলে আপনি কিছু কইরা দেখায়েন আমারে। তোরা দুইজন
পার্টি অফিসে আসিস। আগে জানলে আমি পার্টি অফিসে আসতাম না। ফালতু ফালতু আমার দিনটাই খারাপ হয়ে গেল। যান, চইলা যান। আপনারা পার্টি অফিসে আসতে বলছে কে? আপনার মতো হাবিব যদি পার্টি অফিসে না আসে তাইলে মনে হয় আমাদের পার্টি অফিস তালা মাইরা বাসায় বসে থাকা লাগবো। এমন একটা পাটশার্ট নিয়ে কথা বলতেছেন। আপনার মতো কত হাবিব আইলো গেইলো, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা আছে নাকি? তোর এই ব্যবহারের কথা তোতা মনে রাখা দিমু। মনে রাখিস তোতা তুইও। সুদে আসলে তোর এই ব্যবহার ফেরত দেওয়া হবে একদিন। বুঝলি রে তোতা? হাবিব রে অল টাইম এখন শুধু দৌড়ের উপর রাখা লাগবো। শান্তিতে ওরে কোনো জায়গায় বসতে দেওয়া যাইব না। চাচা, ঠিকই বলছেন আপনি। এই লোকের এখন খালি দৌড়ের উপর রাখবো। মাস্টারের হাত ওর পিঠের উপর থেকে সইরা গেছে। এখন হাবিব রে ইচ্ছা মতো বানানো যাইব। মাস্টার কিছুই বলবো না। গুরু, এবার কন্ত দেখি আমারে কি হয়েছে সিঙ্গাপুরের এজেন্টের। তখন ফোনে তো বিস্তারিত আলোচনা করতে পারলাম না। এখন গুরু আমারে সব কিছু এক এক কইরা খুলা বলেন তো। আপনার কেন মনে হচ্ছে যে সিঙ্গাপুরের এজেন্ট কিডন্যাপ হইতে পারে? কেবল গা আসিস তুই? কখন থেকে তোর অপেক্ষায় বসে আছি। শোনেক শামসু, আজকে 3 দিন যাবৎ সিঙ্গাপুরে আমাদের একটা চালান ঢুকছে। সেই জন্যই আমি সিঙ্গাপুরের এজেন্ট আব্দুল রে বারে বারে ফোন দিতেছি যে চালানটা ওই বুঝা পাইছে কিনা, কিন্তু ওই আমার ফোনই ধরতেছে না, আরো ফোন বন্ধ দেখাইতেছে। ওই যদি মিসিং না হইতো তাহলে কি এই 3 দিন আমার সাথে কথা না বইলে ওই থাকতে পারতো? ওরে তো যখন চালান বাংলাদেশ থেকে ইনপুট করা হয় তখনই তো ওরে আমি সব কিছু বইলা দিছি যে মাল পৌঁছানোর সাথে সাথে আমারে জানাইবি, কিন্তু ওই তো জানাই নাই। উল্টা আমি ওরে ফোন দিতেছি, ওর ফোন বন্ধ। আপনার কি মনে হয় গুরু, সিঙ্গাপুরের এজেন্ট আব্দুল কি আমাদের মালটাল মাইরা দিয়া উদাও হইল নাকি? না না শামসু, এটা কখনোই সম্ভব না। ওই আমাদের সাথে দীর্ঘ 18 বছর ধরে কাজ করতেছে। হয়তো আমাদের অনেক বিশ্বস্ত একটা এজেন্ট। মাত্র 3 কোটি টাকার মালের জন্য ওই আমাদের সাথে কখনোই বেইমানি করতে পারে না শামসু। তুই ভালো করে খোঁজ নিয়ে দেখ। হয়তো ওর উপর অনেক বড় একটা বিপদ নাইমে আইছে। কারণ সিঙ্গাপুরে আমাদের মাল ঢোকার পর সব বায়ারের মালই ওইখানে রিজেক্ট হয়ে যাচ্ছে। আব্দুল অনেক পরিশ্রম করে সিঙ্গাপুরের মার্কেটে আমাদের পণ্যটা টপ লেভেলে নিয়ে গিয়েছিল। ওর কারণেই অন্য অন্য সব ব্যবসায়ীদের ব্যবসায় ধস নেমে গেছে। তুই ভালো করে খোঁজ নি। এটা কারো ব্যক্তিগত আক্রোশ থেকে ওর উপর হামলা করা হইতে পারে। ছেলেটা অনেক বিশ্বস্ত এবং কাজের শামসু। ওই এই কাজ করতেই পারে না কখনো। আচ্ছা গুরু, ঠিক আছে, আপনি টেনশন করেন না। বিষয়টা আমি দেখতেছি। এমন কোনো বাপের বেটা হয়ে আসে নাই যে এই শামসুর লোকের গায়ে হাত দিব। ওই যেখানে লুকায় থাকুক না কেন, পরে আমি খুঁজা ঠিকই বের করব। আপনি চিন্তা করেন না। সিঙ্গাপুরে আমার অনেক গোপন লোক রয়েছে যাদের মাধ্যমে আমি এর আগে অনেক মিশন কমপ্লিট করছি সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে কোনো রকমের সমস্যা হইলে ওইটা আমার সমাধান করা 1 সেকেন্ডের ব্যাপার। আপনি কোনো রকমের টেনশন করেন না গুরু। আমি বিষয়টা দেখতেছি। আব্দুলের কিছুই হইব না। শামসু, যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টা তুই দেখ। ছেলেটার কোনো কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না। ছেলেটা নিরলসভাবে কাজ করে আমাদের প্রতিষ্ঠানটা সিঙ্গাপুরে দাঁড়া করাইছে। এখন ওর নিরাপত্তার দায়িত্ব তো আমাদেরই শামসু। যেভাবে হোক তুই ওর একটা ব্যবস্থা কর শামসু। ওর যেন কোনো রকমের ক্ষতি না হয়। বললাম তো গুরু, টেনশন করেন না আপনি। বিষয়টা আমি সমাধান করে দিতেছি। ডিনার করছেন কি গুরু?
রাত তো অনেক হয়ে গেছে। না শামসু, এখনো ডিনার করা হয় নাই। তোর অপেক্ষায় বইসা আছি। ভাবছি তুই আসলে একসাথে বইসা ডিনার করবো। এখন রাত বাজে 10টা গুরু, এখনো আপনি ডিনার করেন নাই? ডাক্তার আপনারে সময় মতো খাওয়া দাওয়া করতে বলছে না। আপনার শরীরের কন্ডিশন এমনিতেই ভালো না। আমি তো আপনারে বলছি গুরু, এখন আমি অনেক ব্যস্ত থাকি, কখন বাসায় ফিরি তার কোনো গ্যারান্টি নাই। আপনি আমার জন্য অপেক্ষা করবেন না? রমজান আর মানিক রে নিয়া সময় মতো ডিনার করে ফেলবেন, তারপরও আপনি আমার জন্য অপেক্ষা করেন কেন? চলেন গুরু, তাইলে ডিনার টেবিলে যায় বসি। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার রফিক সাহেব, এত রাত্রে আপনি বাসায়? কোনো ঝামেলা হয়েছে নাকি রফিক সাহেব? হ স্যার, অনেক বড় একটা ঝামেলা হয়েছে। সেজন্য স্যার এত রাইতে আমি আপনার বাসায় আসতে বাধ্য হলাম। ফোনের মাধ্যমে বিষয়টা আপনারে বুঝায় বলা যাইতো না, তাই সরাসরি আপনার সাথে কথা বলার জন্য আসলাম। বলেন তো দেখি রফিক সাহেব, কি এমন ঝামেলা হইল যে আপনার এত রাইতে বাসায় আসা লাগলো? আমারে বিষয়টা খুলে বলেন তো। স্যার, এবি পার্টির সভাপতি বাহাদুরকে তো জীবিত উদ্ধার করছে পুলিশ। এইসব কি বলতেছেন আপনি? আপনার কি মাথা ঠিক আছে? আপনি না নিজে এসে আমারে বললেন ওরে 4-4টা গুলি কইরা সাগরে বাসায় দিছেন, ওর অস্তিত্ব কেউ আর খুঁজে পাইব না। তাহলে ওরে কিভাবে খুঁজে পাওয়া গেল? স্যার, বিষয়টা নিয়ে তো আমিও হতবাক। ওর যে পয়েন্টে আমি গুলি করছি তাতে কইরা তো ওই জীবিত থাকার কথা না, কিন্তু খাগড়াছড়ির ওসি খবর পাঠাইছে যে বাহাদুরকে নাকি একদল জেলে গুলিবিদ্ধ অবস্থায় সাগর থেকে উদ্ধার করেছিল। এরপরে বাহাদুর 10 দিন যাবৎ কোমায় থাকার পর আগামীকালকে জ্ঞানপুর ফিরছে। আর খাগড়াছড়ি পুলিশ ওনার ওই জেলের বাড়ি থেকে উদ্ধার করছে। তবে স্যার, এবি পার্টির সভাপতির স্মৃতিশক্তি বর্তমানে নষ্ট। উনি কোনো কিছুই মনে করতে পারতেছে না। হামিদ স্যারের কাছে ফোন করে বিষয়টা জানানো হয়েছে। স্যার অবশ্য গোপনে বিষয়টা ডাকতে বলছে। এবি পার্টির সভাপতি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। আচ্ছা রফিক সাহেব, বিষয়টা আমারে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। তবে টেনশন করবেন না, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। কালকে হামিদ সাহেবের লগে আমি এই বিষয়ে বসবনি। আপনি এখন চলে যান, টেনশন করেন না, বিষয়টা আমি দেখতেছি।